দেখো আমরা যেটা করবো যে রিভিউ অফ এলিমেন্টারি ভেক্টর অ্যালজেব্রা। তো আমাদের পড়ার টপিক হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা অর অ্যানালাইসিস যা বলবে। মোট কথা আমরা ভেক্টর অ্যালজেব্রাটা পড়বো। তো দেখো ফিজিক্স পড়তে গেলে না, ফিজিক্সে কিন্তু তোমাকে বুঝতে হবে যে কিভাবে শুরু করলে কোনটা চ্যাপ্টার আমি প্রথমে শুরু করলে আমার ফিজিক্সটা ইজি হবে এবং সহজ হবে। তো আমি কিন্তু প্রথমে এইটাকে চুজ করেছি। হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা আমি বলি, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে দুটো জিনিস এখানে বলা নেই। একটা হচ্ছে আমরা কি বলবো, ইউনিট সম্পর্কে একটা ধারণা আমরা নেব, তার সঙ্গে ডাইমেনশন। এইটা কিন্তু কোথাও বলা নেই, বাট এটা আমাদের করতে হবে। সেটা হচ্ছে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এগুলো লাগবে, ভীষণ কাজে লাগবে। হ্যাঁ, তো এটা আমি পরে করবো, এটা সহজ চ্যাপ্টার। এটা পড়তে গেলে বেশ কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কিছু ফর্মুলা, ডেফিনেশন, বেসিক জিনিস। তো এই জন্য এটাকে আমি পরে করবো, যদিও এটা সহজ, মোস্ট অফ দ্য বই এটা দিয়ে শুরু হয়, বাট আমি এটা পরে করবো। এটা জানি না কোনো তোমাদের মধ্যে এটা ইনভিজিবল ভাবে আছে, কিন্তু কোথাও সিলেবাসে উল্লেখ। আচ্ছা, যেটা বলছিলাম যে ফিজিক্স পড়তে গেলে কিন্তু ফিজিক্সের একটা ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, ফিজিক্সটা তখনই কিন্তু সহজ হবে। কি স্যার ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ? ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ হচ্ছে, যদি আমি তোমাকে বলি যে ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স, সেটা কি জিনিস? এটা সোজা হিসাব হচ্ছে ম্যাথ। এটার কি ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স হচ্ছে ম্যাথ। কিরকম ম্যাথ স্যার? হ্যাঁ, কিরকম ম্যাথমেটিক্স স্যার? এইবার আমরা দেখবো কি কি ম্যাথমেটিক্স আমাদের জানতে হবে, হ্যাঁ, যাতে করে ফিজিক্সটা আমাদের সহজ হয়। প্রথম কথা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রি সম্পর্কে ধারণা রাখতে হবে। ট্রিগোনোমেট্রি বেসিক আইডিয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের জিওমেট্রি সম্পর্কে ধারণা রাখতে হবে, হালকা বেসিক জিওমেট্রি সম্পর্কে ধারণা রাখতে হবে। আর কি লাগবে আমাদের? আমাদের লাগবে বেসিক ম্যাথ। একদম আমরা ছোটবেলায় যেগুলো বেসিক ম্যাথ করেছিলাম, সেরকম কিছু বেসিক ম্যাথ আমাদের সেটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আর কি লাগবে আমাদের? না, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এইটার কিছু বেছে কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে, কিভাবে অপারেট করছে, কিভাবে কাজ করছে, তাহলে আমাদের ফিজিক্সটা সহজ হয়ে যাবে। আর কি জানতে হবে? ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো এই মোটা জিনিসগুলো আমাদের জানতে হবে। এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স, এটা হচ্ছে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ, এগুলো সোজা হিসাব। ঠিক আছে, তো আমরা এই ভেক্টর অ্যালজেব্রা যখন করবো, সেখানেও আমাদের এই দেখবে ট্রিগোনোমেট্রি কিছু ফর্মুলা কাজে লাগছে, জিওমেট্রি কিছু জিনিস কাজে লেগে যাচ্ছে, বেসিক ম্যাথ কিছু কাজে লেগে যাচ্ছে, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, বহু চ্যাপ্টারের প্রয়োজন আছে, বহু জায়গায় আমরা এর অ্যাপ্লিকেশন দেখব। এই ভেক্টর অ্যালজেব্রার অ্যাডভান্স পার্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস রয়েছে। তো এগুলো আমরা এখন জানি। আচ্ছা, আর একটা জিনিস কি, ট্রিগোনোমেট্রি বেশ কিছু ফর্মুলা রয়েছে, অনেকগুলো ফর্মুলা রয়েছে, যে ফর্মুলাগুলো আমার কাছে আছে, এবং আমরা যখন পড়তে যে ফর্মুলাগুলো আমাদের প্রয়োজন হবে, সেই ফর্মুলাগুলো তখন সেখানে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এই মোটামুটি গেল যে স্যার কীভাবে ফিজিক্সটা করবো তার একটা আইডিয়া দিলাম। এবার আসি আমাদের ভেক্টরে চলে আসি। আচ্ছা, তোমরা ছোটবেলায় ভেক্টর পড়েছো। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে রাখি যে ফিজিক্সে আমরা কি করি। ফিজিক্সে আমরা হচ্ছে যে স্যার ওয়ার্ল্ড বা নেচারের মধ্যে যা ঘটনা ঘটছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি, তাই আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করি ফিজিক্সের বেসিক্স ফর্মুলা বা ল এর মাধ্যমে। তো যাই হোক, তাহলে আমরা যদি ভেক্টর করতে চাই, তাহলে আমাদের জানতে হবে যে সে সমস্ত রাশি যেগুলো ধরো
যে ফিজিক্সের মধ্যে আমরা যেগুলো মেজারমেন্ট করি, হ্যাঁ, বা যে সমস্ত ভৌত রাশিগুলো রয়েছে সেই ভৌত রাশিগুলোকে দুটো পার্টে ভাগ করা যায়। হুম কি করে ভৌত রাশিগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা আসবে আমার স্কেলার, আর একটা আসবে আমার হচ্ছে ভেক্টর। এই সেই ভেক্টর বা ভেক্টর অ্যালজেব্রা নিয়ে আমরা আজকে দেখব। তো এটা তোমরা 9 এ পড়েছো, হালকা 9 এ না তো ভেক্টরের জিনিসটা কনসেপ্টে 11 ক্লাস, সরি বললাম 11 ক্লাসে আছে। তো এই স্কেলার ডেফিনিশন, ভেক্টর ডেফিনিশন এবং তার বেসিক পার্ট এবার আমরা এগুলো দেখব, ঠিক আছে। তাহলে দেখো আমরা ভেক্টর অ্যালজেব্রা পড়ছিলাম, ভেক্টর অ্যালজেব্রাতে আমরা স্কেলার সম্পর্কে পড়ছিলাম। স্কেলার ডেফিনিশন কি, যে ফিজিক্যাল কোয়ান্টিটিজ দ্যাট হ্যাভ ম্যাগনিটিউড only but not associated with the direction or orientation in space। এটাকে বাংলায় বললে কি বলবো, যে এটাকে যদি আমি বাংলায় বলি, আমি এরপরে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা লিখবো। তো সে সমস্ত ভৌত রাশি এখানে আমরা লিখছি, দেখো সে আচ্ছা এটাকে আমি বলছি যে স্কেলার আমরা কোনগুলোকে বলছি, স্কেলার 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 রাশি, তাহলে আমরা লিখব সে সমস্ত ভৌত রাশি যাদের সম্পূর্ণ বর্ণনা করতে গেলে শুধুমাত্র মান ও এককের প্রয়োজন, কিন্তু কোনো দিকের প্রয়োজন নেই, সেগুলোকে আমরা বলবো স্কেলার রাশি। তোমরা 11 ক্লাসে যে স্কেলার রাশির সংজ্ঞা পড়েছো, যে যাদের শুধুমাত্র মান আছে দিক নেই তাদেরকে স্কেলার রাশি বলে। এটা হচ্ছে 11 এর কনসেপ্টের জন্য ঠিক আছে, বাট এখন তোমরা কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিচ্ছ, তাহলে এগুলোকে আন্ডারস্ট্যান্ডিং আর একটু ডিপে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কিভাবে এটাকে মনে রাখবো বা বলবো, যে সমস্ত ভৌত রাশি যাদের সম্পূর্ণ বর্ণনা করতে গেলে শুধুমাত্র মান এবং এককের প্রয়োজন কিন্তু কোনো দিকের প্রয়োজন নেই, সে সমস্ত রাশিগুলোকে আমরা স্কেলার রাশি বলবো। আচ্ছা উদাহরণ কি কোন রাশিগুলোকে আমরা বলবো, যেমন ধরো ভর। আমি ভর বলছি, যেমন একজন মানুষের ভর ধরো, ভর আগে লিখে দিচ্ছি তারপরে বলছি। ভর ধরো, তারপর উষ্ণতা, আর কি রয়েছে, আয়তন, ইংরেজিতে যেটাকে আমরা ভলিউম বলছি, আয়তন, কি কি রয়েছে, এনার্জি, শক্তি, শক্তি, তারপরে আমরা কি বলতে পারি, পটেনশিয়াল এনার্জি, সেটাও বলতে পারি, চার্জ, আধান, এই সমস্ত রাশিগুলো আমাদের শুধুমাত্র তাদের হচ্ছে মান এবং একক জানলেই চলে, ইত্যাদি আরো আছে। আরো যখন আমরা পড়াশোনা করব, ভিতরে যখন ঢুকবো তখন জানতে পারবো। তো দেখো একটা এক্সাম্পল দিয়ে বলছি, যেমন ভরের ক্ষেত্রে ধরো একজন মানুষের 85 কেজি তার ওজন ভর, আর একজন মানুষের ধরো 25 কেজি, তাহলে এই দুজনের মোট ওজন কত, না স্যার যোগ করলে যা দাঁড়াবে তাই, তাহলে কত দাঁড়াচ্ছে, দুজনে যোগ করলে কত দাঁড়াচ্ছে, 110 নাকি, 5 5 10 আর 2 10 11, 110 কেজি। তো এখানে কোনো ডিরেকশনের প্রয়োজন হলো না, আমি তাহলে বলে দিতে পারলাম।
তো এই ছিল স্কেলার রাশি, এই ছিল আমাদের স্কেলার রাশি। তাহলে এখানে যে এত বড় একটা সংজ্ঞা আমি দিয়ে দিলাম তোমাদেরকে, যেটা ইংরেজিতে ছোট ছোট যে ফিজিক্যাল কোয়ান্টিটিস দ্যাট হ্যাভ ম্যাগনিটিউড অনলি বাট নট অ্যাসোসিয়েটেড উইথ এ ডিরেকশন অর ওরিয়েন্টেশন ইন স্পেস। ইন স্পেস, এটা স্পেস, তাহলে আমরা বলবো কল্ড স্কেলার, তাই না? তাহলে আমি এটাকে স্কেলার বলবো, সেটাই বাংলাতে এখানে লেখা আছে। তো তোমার যেটা পছন্দ হবে সেটা লিখবে। আচ্ছা, চলো এবার ভেক্টরটা আসি, যেটা নিয়ে আমরা আলোচনা করছি বা যেটা আমরা জানতে চাইছি। তো এটা স্ক্রিনশট একটা নিয়ে নাও, আমি এটা মুছে দেব। ঠিক আছে, আচ্ছা তোমরা এর আগে আশা করি এইভাবে স্কেলার রাশি ডেফিনেশন হয়তো পড়োনি। তো মুখস্থ করতে গেলে না ফিজিক্সটা, তাহলে বেশি দিন মাথায় থাকবে না, ফিজিক্সটাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং করে করে ফিজিক্সটা পড়লে তবেই ফিজিক্সটা কিন্তু মাথায় থাকবে, এটা মাথায় রাখতে হবে সবার আগে। তবে আমরা এবার আসবো ভেক্টর। আচ্ছা, আমরা এবার আসবো ভেক্টর। আমি বাংলাটাই লিখে দিচ্ছি, পরে ইংরেজিতে লিখবো। তারপর ভেক্টর কি, হ্যাঁ, তাহলে আমরা লিখবো সেই সমস্ত ভৌত রাশি যাদের সম্পূর্ণ বর্ণনা করতে গেলে মান ও দিক দুটোই প্রয়োজন। 11 ক্লাসে এই পর্যন্ত পড়েছো, তাই না? এবার তারপর একটা লাইন লিখছি, এবং যারা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বা সামন্তরিক সূত্র মেনে চলে তারা ভেক্টর রাশি। তাহলে কি লিখলাম, যে সমস্ত ভৌত রাশি যাদের সম্পূর্ণ বর্ণনা করতে গেলে, কথাটা ইম্পর্টেন্ট, সম্পূর্ণ বর্ণনা করতে গেলে মান এবং দিক দুটোই প্রয়োজন, মান থাকবে এবং দিক থাকবে, দুটোই প্রয়োজন, এবং যারা ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র বা সামুদ্রিক সূত্র মেনে চলে তারা ভেক্টর রাশি। এই কথাটা কিন্তু লাস্ট যে লাইনটা লিখলাম, এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের যদি পরীক্ষা ডেফিনেশন কখনো আসবে না, বাট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এমন কিছু রাশি রয়েছে যাদের মান আছে এবং দিক আছে, বাট তারা ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র মেনে চলে না, সেই জন্য তারা কিন্তু ভেক্টর রাশি নয়। সো এই কথাটা সেই জন্য এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, কোন কোন রাশিগুলো না আমি বলতে পারি, বল একটা ভেক্টর রাশি, তাই না? সরণ সিম্পল ভেক্টর রাশি। আর কি রয়েছে, মোমেন্টাম, তাই না? ভরবেগ, আর কি রয়েছে, টর্ক। আচ্ছা, ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি, এটা আমরা জানবো। আমরা জানি ক্ষেত্রফল স্কেলার রাশি না, ক্ষেত্রফলটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আচ্ছা, আর কি দিতে পারি, ক্ষেত্রফল যা যেগুলো তোমার দিক আসছে, যেগুলো তোমার মনে হচ্ছে সেগুলো তোমার
ভেক্টর রাশির মধ্যে পড়বে ত্বরণ, ত্বরণ, এগুলো হচ্ছে তাহলে ইত্যাদি। এদের তাহলে আমাদের বোঝাতে গেলে মান এবং দিক দুটোই প্রয়োজন। তাহলে এটাকে ইংরেজিতে সিম্পলভাবে বলা যেতে পারে যে ভেক্টর রাশি বা ভেক্টর মধ্যে তারা পড়বে যে that quantities are called vector quantities which have magnitude and direction and also obey the vector addition। আচ্ছা, এবার দেখো যে আমি যেটা বললাম যে মান আছে দিক আছে কিন্তু ভেক্টর রাশি নয়, এমন একটা উদাহরণ দাও। মান আছে দিক আছে কিন্তু ভেক্টর রাশি নয়। যেমন দেখো যে বিদ্যুৎ বা কারেন্ট যে প্রবাহটা হয়, হ্যাঁ, তাহলে মান আছে, মান ও দিক দুটোই আছে, পয়েন্ট করে লিখে রাখো, মান ও দিক দুটোই আছে, কিন্তু ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র মেনে চলে না, তাই কি কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, তাহলে তাই আমরা কি বলবো, ইলেকট্রিক কারেন্ট তাহলে কি স্কেলার রাশি। বোঝা গেল যে ইলেকট্রিক কারেন্টের দিক থাকা সত্ত্বেও, মান থাকা সত্ত্বেও সেটা কিন্তু স্কেলার রাশির মধ্যে পড়ছে, কারণ সে ভেক্টর যোগের যে অ্যাডিশন রুলটা সেইটা সে মেনে চলে না, তাই সেটাকে আমরা বলবো স্কেলার রাশি। তো আমরা ভেক্টর ডেফিনেশন জানলাম, সেখান থেকে আন্ডারস্ট্যান্ডিং করলাম যে ভেক্টর যদি ত্রিভুজ সূত্র বা সামুদ্রিক সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা দেখবো ভেক্টরটাকে রিপ্রেজেন্টেশন কিভাবে করে। তো এটা স্ক্রিনশট নিয়ে নাও বা মুছে নাও, খাতায় লিখে নাও, আমি এটা মুছে দিচ্ছি। তো আমরা পজ করে এটা লিখতে পারো, যদি এটা রেকর্ডেড ফরম্যাটে পড়ানো হচ্ছে। যদি এভাবে পড়াতে আমার ভালো লাগে না, কারণ কিছু করার নেই, এটা অনলি অপশন অ্যাভেলেবেল আছে আমার কাছে। আচ্ছা, এবার আমরা ভেক্টরকে রিপ্রেজেন্টেশন করব কিভাবে। প্রেজেন্টেশন অফ ভেক্টর, এর আগে বাংলায় বললে প্রকাশ, ভেক্টরকে দেখাবো কিভাবে প্রকাশ। দেখো, আমরা যখন একটা ভেক্টরকে প্রকাশ করি যে এরকম একটা চিহ্ন দিয়ে বামে একটা আমরা এরকম অ্যারো দিই, এটা হচ্ছে ভেক্টরের সিম্বল। যে কোনো ধরো আমি এ নিলাম, এরকম একটা ধরো এ নিয়ে মাথার মধ্যে একটা দাঁড়ালে এরকম একটা অ্যারো দিয়ে দিলাম, এটা বোঝাচ্ছে সেটা হচ্ছে একটা ভেক্টর। আচ্ছা, এই যে মাথাতে যে জিনিসটা থাকে না, এইটাকে বলা হয় হেড, এটাকে বলা হয় হেড, আর পেছনে যেটা থাকে এটাকে বলা হয় টেল, লেজের মতো আর কি। তো এই সামনে আরটাকে বলা হয় হেড, পেছনে এই পয়েন্টটাকে আমরা বলবো টেল। ঠিক আছে, এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। আর এই যে লেন্থ যেটা দেখতে পাচ্ছ যতটা লম্বা, এইটা হচ্ছে ম্যাগনিটিউড মানে মান, এইটা হচ্ছে ম্যাগনিটিউড মান, এটাকে বলবো মান। এটাকে আর এক রকম ভাষায় বলা যায়, যেহেতু আমরা ফিজিক্স করছি সমস্ত ভাষায় বলবো, এটাকে আমরা মডুলাসও বলি, মডুলাস, এটা একটা মডুলাস। স্পেলিংটা একটু দেখে নেন মডুলাসটা ঠিক কি আছে। তো এইটা আমাদের রিপ্রেজেন্টেশন গেল ভেক্টরের। আচ্ছা,
এবার কতগুলো ডেফিনেশন আমাদের জানতে হবে, কতগুলো ইম্পর্টেন্ট ডেফিনেশন আমাদের ভেক্টর সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, তো আমি এখানে লিখে দিচ্ছি ইম্পর্টেন্ট ডেফিনেশন, সংজ্ঞা, করছি স্পেলিংগুলো তোমরা একটু দেখে নেবে ঠিকঠাক লিখছি কিনা। আমরা হচ্ছে যে 1 নাম্বার ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর, ভেক্টরস যেটাকে বাংলায় বলছি সমান ভেক্টর, বাংলায় আমরা এটাকে বলছি সমান ভেক্টর। ধরো এখানে একটা ভেক্টর রয়েছে যেটা হচ্ছে a, আর এদিকে আর একটা ভেক্টর রয়েছে সেটাকে বলছি b। হ্যাঁ, তো এই যে a ভেক্টর আর b ভেক্টর তাদের লেন্থটাকেও সমান হতে হবে, ডিরেকশনটাকেও সেম হতে হবে, তবেই তাহলে কিন্তু ইকুয়াল হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে এখানে আমি কি লিখতে পারি যে তাদের লেন্থ সমান মানে মান সমান, আর ভেক্টরের মানটাকে প্রকাশ করা হয় এইভাবে, এরকম ধরো এটাকেই মড বলছি, যে মডুলাস যেটা লিখছি এটাকে ভেক্টরে এইভাবে দিলাম, দিয়ে এটা কিন্তু মান বোঝাচ্ছে ভেক্টরটা। হ্যাঁ, এটা কিন্তু স্কেলার, এটা কিন্তু স্কেলার, এই জিনিসটা মাথার মধ্যে খেয়াল রাখবে, এটা কিন্তু স্কেলার, মানে এই মডের মধ্যে থাকছে এটা কিন্তু স্কেলার। হ্যাঁ, এটা শুধু মান বোঝাচ্ছে। তো এইটা যদি সমান হয় এবং তার সাথে যদি ডিরেকশনটা সমান হয়, ডিরেকশন পার্টিকুলার ডিরেকশনে থাকবে সে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ যা আছে, তাহলে পরে এই একটা কন্ডিশন, এই আর 2 নম্বর কন্ডিশন, তাহলে আমি সেটাকে ইকুয়াল ভেক্টর বলবো। শুধু মান সমান ডিরেকশন আলাদা তাহলে সেই ইকুয়াল ভেক্টর কিন্তু নয়। আচ্ছা, এটা গেল সমান ভেক্টর। এরপরে আমরা আসছি লিনিয়ার ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর। এরপরে আসছি এটার আরেকটা নাম রয়েছে প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর যেটা বাংলাটা লিখবো সমরেখীয়, সমরেখীয়, সমরেখীয় ভেক্টর। কারা কারা সমরেখীর মধ্যে পড়বে? তো আমি কতগুলো ছবি আঁকছি দেখো। এটা ধরো এ ভেক্টর, এটা বি, এটা সি, এগুলোকে প্রকাশ করার জন্য আমি এইভাবে মাথার মধ্যে আরোটা দিলাম। আবার একটা ধরো ছবি আছে, এটাও ধরো এ বি, এটাও ধরো সি। আচ্ছা, এইটা হলো 1 নম্বর একটা ছবি, ধরো 2 নম্বর একটা ছবি। তো এই ভেক্টরগুলো কিন্তু কোলিনিয়ার ভেক্টরস বা প্যারালাল ভেক্টরস। কেন এদেরকে কোলিনিয়ার ভেক্টরস বলছি? দেখো এদের ডিরেকশনটা একই দিকে রয়েছে, প্রথম কথা। হ্যাঁ, আমি কিন্তু এই ভেক্টরটাকে আমি যদি এর উপরে নিয়ে আসতে পারি, হ্যাঁ, মানে একটা লাইনের মধ্যে এটা আসতে পারে। এই যে এগুলো ভেক্টরগুলো কিন্তু সরানোটা করা যায়। হ্যাঁ, একই তলে রয়েছে যেহেতু, তাহলে আমি এটাকে এখানে এই গায়ের উপরে সরিয়ে নিয়ে আসতে, তার মানে একটা লাইনের মধ্যে আসতে পারে। তো সেই জন্য তারা হচ্ছে কোলিনিয়ার ভেক্টরস বা প্যারালাল ভেক্টরস। তো এই গেল কোলিনিয়ার ভেক্টরস আর প্যারালাল ভেক্টরস। আচ্ছা, এরপরে আসছি কোপ্লানার। তিন নম্বরটা আবার আসছে কোপ্লানার। কোপ্লানার ভেক্টরস। এবার লিখব সমতলীয়, সমতলীয় বা একতলীয়, যা বলবে বাংলায় তো অনেক রকম নাম। তো কিরকম হতে পারে না, এরা কিন্তু এই ভেক্টরটা কিন্তু কোলিনিয়ারও হচ্ছে, আবার তার কোপ্লানারও হচ্ছে। এবং আমি দেখাচ্ছি, এরকম
বিন্দু থেকে চারিদিকে গেছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এ বি সি, এটা ডি হবে, এটা সি, এটা ধরো এ নাম্বার ছবি। আবার ধরো রোমাটা আছে, এটা ধরো পি, এটা কিউ, এটা ধরো আর। হ্যাঁ, আচ্ছা আবার ধরো এরকম আছে, ইচ্ছা মতো আর কি। হ্যাঁ, ইচ্ছা মতো ডিরেকশন, র্যান্ডম ডিরেকশন রয়েছে। দেখো আমার যে বোর্ডটা দেখতে পাচ্ছ না, এই বোর্ডটা কিন্তু একটা তল, বোর্ডটা কিন্তু একটা তল। তো সেই হিসাবে আমি খাতা পাতা একটা তল, তো সেই হিসাবে আমি হচ্ছে একটা বিন্দু থেকে বেরিয়ে গেছে। সো এরকম টাইপের একটা কোপ্লানার ভেক্টর দেখতে পাচ্ছি। এরকম দেখো সেম তলে আছে, ডিরেকশনটা অপোজিট দিকে রয়েছে, এটা আমরা এক তুল্য ভেক্টর আমরা দেখতে পাচ্ছি। আর এটা একই তলে রয়েছে, র্যান্ডম ডিরেকশন, কোনো ডিরেকশন কারোর সঙ্গে, এখানে তিনটে একই ডিরেকশন রয়েছে, বাট বাকি ডিরেকশনগুলো কোনো কিন্তু মিল নেই। তো এরা সকলেই কিন্তু কোপ্লানার ভেক্টরস বা সমকেন্দ্রীয় ভেক্টরস রয়েছে। আচ্ছা, এটা বুঝে গেছি, এটাও বুঝে গেছি। এবার আমাদের বুঝতে হবে 4 নাম্বার অপোজিট বা ইনভার্ট, এই শব্দটা ইউজ করলাম। ইনভার্ট ভেক্টর, এটাকে বলতে পারি অপোজিট, অপোজিট বাংলায় বললে বিপরীত, বিপরীত ভেক্টর। জিনিসটা কিরকম স্যার, বিপরীত ভেক্টর জিনিসটা কিরকম? দেখো এখানে কিন্তু এইরকম কিন্তু একটা কন্ডিশনে হতে পারে, এইটাকে আমি এ ভেক্টর বলছি, এইটাকে আমি বি ভেক্টর বলছি। এখানে দেখো কন্ডিশনটা কি না, এ ভেক্টরের সাথে বি ভেক্টরের কিন্তু ম্যাগনিটিউড সমান, মানে একটা কিন্তু যাচ্ছে পশ্চিম দিকে, একটা যাচ্ছে পূর্ব দিকে। যদি আমার এটা ইস্ট হয়, আমি যদি আমাকে ডিরেকশনটাকে বোঝানোর চেষ্টা করি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে একটা দেখো ইস্টের দিকে যাচ্ছে, একটা ওয়েস্টের দিকে যাচ্ছে, তাহলে একটা মাইনাস চিহ্ন এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মডেলে তো যদি ভ্যালুটা সমান, মানে এদের মানটা সমান, ডিরেকশনটা উল্টো দিকে, তাই কিন্তু এরা ইনভার্ট ভেক্টর বা অপোজিট ভেক্টর। ঠিক আছে, এই গেল 4 নম্বর পয়েন্ট আমরা পড়ে দিলাম, সেটা আমি লিখিয়ে দিচ্ছি। ইম্পর্টেন্ট কনসেপ্ট। 5 নম্বর সেটা আমি লিখছি, সেটা হচ্ছে জিরো ভেক্টর। জিরো মাথায় ভেক্টর চিহ্ন। কেমন স্যার, আপনি জোর লিখলেন তাহলে এটা আবার জিরো ভেক্টর লিখছেন? হ্যাঁ, আচ্ছা দেখ, জিরো ভেক্টর জিনিসটা কিরকম, যে ধরো এই এই ভেক্টরটার কথাই যদি বলতাম, যে তোমার একটার মান ধরো 5 ইউনিট, এটা ধরো 5 ইউনিট, এটা 5 ইউনিট ইস্টের দিকে, এটা 5 ইউনিট আর ওয়েস্টের দিকে। তুমি এই দুটো ভেক্টরকে অ্যাড করছো, ভেক্টর দুটো লব্ধি বের করছো, তাহলে কি হবে? লব্ধিটা স্যার জিরো হবে। তাহলে জিরোটা কি অ্যাকচুয়ালি? জিরোটা অ্যাকচুয়ালি ভেক্টর। হ্যাঁ, সেই জন্য এটা হচ্ছে জিরো ভেক্টর। আচ্ছা, আর একটা সিম্পল জিনিস বুঝে, ধরো একটা সার্কুলার পাথে কেউ রান করছে, রান করতে 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 সে কিন্তু আবার সেই পয়েন্টে, যে পয়েন্ট থেকে রান করছিল সেই পয়েন্টে এসে ফেরত চলে গেল। অর্থাৎ এখানটায় আমি কি লিখবো, তার ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টটা তা হচ্ছে সেম। তাহলে তার সরণটা কত হবে? তার সরণটা শূন্য, তার সরণটা শূন্য। ইনিশিয়াল ফাইনাল পয়েন্টটা সেম হচ্ছে, মানে সরণটা শূন্য, তার মানে এটা অ্যাকচুয়ালি জিরো ভেক্টর। এটা অ্যাকচুয়ালি তাহলে জিরো ভেক্টর, সরণ শূন্যটাকে আমরা বলছি জিরো ভেক্টর।
ঠিক আছে। তাহলে এখান থেকে কতগুলো পয়েন্ট আমরা পাবো এই জিরো ভেক্টরের ইম্পর্টেন্সটা বোঝার জন্য। তাহলে কি এর কোনো ডেফিনিট কোনো ডিরেকশন নাই, তাহলে লিখবো কি ইট হ্যাজ নো ডেফিনাইট ডিরেকশন, এর কোনো নির্দিষ্ট ডিরেকশন নেই। ঠিক আছে। আর একটা কি লিখছি না, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট সেম। 3 নাম্বারটা কি লিখবো, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট সেম হচ্ছে it is a vector having ম্যাগনিটিউডটা কত 0। আর আমরা এটাকে ডিনোট করব কিভাবে, it is denoted 0 vector। তো এই কতগুলো পয়েন্ট আমরা যদি মনে রাখি তাহলে আমরা জিরো ভেক্টর সম্পর্কে ধারণা পাবো। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো তোমাদের গিভেন ক্লাসে তোমরা একটু একটু পড়েছো, এইগুলো তোমরা জানলে। আরো কতগুলো জিনিস আমরা জানবো, চলো দেখি। আমি লিখছি পজিশনাল ভেক্টর, আমরা লিখবো পজিশনাল ভেক্টর। 6 নম্বর কি পজিশনাল ভেক্টর। আচ্ছা, যখন আমরা রেফারেন্স ফ্রেম করব সেখানে আমরা জানতে পারবো যে কোন একটা পার্টিকেলের তার যদি আমাকে পজিশন বের করতে হয়, লোকেশন বের করতে হয়, ধরো আমরা দ্বিমাত্রিক দেশে, ধরো আমরা তল, এটা একটা তল, তার একটা এক্স অক্ষ থাকবে, তার একটা ওয়াই অক্ষ থাকবে। আমি আবার যখন রেফারেন্স ফ্রেম অফ রেফারেন্স পড়াবো তখন অবশ্যই বলবো, জাস্ট এক্সাম্পল হিসেবে আমি এটা বলছি এখানটায়, যে ধরো এই অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিস, এখানে ধরো কোথাও একটা পার্টিকেলটা এখানটায় রয়েছে, হ্যাঁ, ধরো পার্টিকেলটা ধরো পি পয়েন্টের নাম। তাহলে এই যে এইটাকে বলি অরিজিন, যেখান থেকে শুরু করে এটাকে আমরা অরিজিন বলি, এই বিন্দুটাকে। তো এখান থেকে যদি আমি এই ইনিশিয়াল পয়েন্ট থেকে যদি ফাইনাল পয়েন্টে মুভমেন্ট করে দিই, তাহলে এটার নাম দিচ্ছি আমি আর, তার মানে দিচ্ছি ভেক্টর। তাহলে এই যে আর ভেক্টরটা, এটা আমি নাম হচ্ছে ও। তাহলে এখানে ওপিটা কিন্তু হচ্ছে একটা, ওপিটা হচ্ছে আমার পজিশনাল ভেক্টর, এটাকে আমাকে আর দিয়ে আমি ডিনোট করছি। ঠিক আছে। আর এই বিন্দুটার কাছে আমাকে আসতে গেলে আমাকে ধরো এক্স ওয়াই পয়েন্ট হয়ে আসতে হবে। মানে কিরকম বিষয়টা, এটা স্থানাঙ্ক বিষয় আর কি, কিছুই না। এইটা হচ্ছে এখান থেকে এটা এক্স আর এখান থেকে এটা ওয়াই, মানে আমি এই ডিরেকশনে গিয়ে এই ডিরেকশনে যদি যাই তাহলে আমি এক্স ওয়াইটা পাবো। তাহলে এটাকে আমি ওপি ইকুয়াল টু আর বলবো। মান বের করা যায় যখন রেফারেন্স পড়বো, তখন দেখতে পাবো যে আর ভেক্টরের একটা ম্যাগনিটিউড দাঁড়াবে, সে ম্যাগনিটিউডটা দাঁড়াবে কিরকম, এটা আন্ডার স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস আন্ডার ওয়াই স্কোয়ার আসবে। এটা কেমন করে হচ্ছে স্যার, পিথাগোরাসের ফর্মুলা দেখা যাচ্ছে, আমরা যখন আমরা পড়বো তখন জানতে পারবো। এটা পিথাগোরাসের ফর্মুলা দেখা হচ্ছে, এই এই যে এটা লেন্থ আসবে, এটা যদি একটা অতিভুজ হয় এই, তাহলে এইটা এটা স্কোয়ারের রুট করলে এইটা পাওয়া যায়, এটা মানটা। ডিরেকশনটা তো বোঝাই যাচ্ছে ও থেকে দিয়ে দিই এইটা। তো এই হচ্ছে পজিশনাল ভেক্টর। আচ্ছা, এই পজিশনাল ভেক্টরটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল হতে পারে, এটা একটা টু ডাইমেনশনাল, এটা 2D, এটা 2D। 1D হলে কেমন হতো, 1D তো সিম্পল স্যার, 1D তো তোমার কোনো দরকার নেই। এটা টু ডাইমেনশন, 1D মানে সিম্পল একটা ডিরেকশন। এটা অরিজিন, ধরো এটা এক্স ওয়াই বা জেড, যখন একটা আমি এক্স ধরলাম, যখন ধরো এই জায়গা পয়েন্টটা রয়েছে, শুধুমাত্র আমার
তাহলে দেখো আমার ওয়ান ডাইমেনশনালটা কি বলছে না, একটা ইউনিট ডিরেকশন বরাবর একটা দড়ি বরাবর বা সুতো বরাবর আমি গেলে পারি, এটাকে আমি পেয়ে যাচ্ছি। এটা একটাই ডিরেকশন থাকছে তাই এটা ওয়ান ডাইমেনশনাল। আর একটা কেস থাকে সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল। এগুলো যখন আমরা ফ্রেম অফ রেফারেন্স পড়বো তখন বিষয়টা একটু আন্ডারস্ট্যান্ডিং হবে। জাস্ট এখানটায় যেহেতু পজিশনাল ভেক্টরটা আসছে তাই আলোচনা করছি। এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। মোটামুটি একটু থ্রি ডাইমেনশনাল মতো মনে হচ্ছে। এটা ধরো পি এক্স ওয়াই জেড, মানে এইভাবে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে এক্স দিচ্ছি, এটাকে ওয়াই দিচ্ছি, এটাকে জেড দিচ্ছি। এই বরাবর ধরো এক্স আসছে, এই বরাবর ওই এক্স আসছে এই পর্যন্ত, এই বরাবর ধরো ওয়াই যাচ্ছে, এইটা আমার ওয়াই, তার মানে ওয়াই ডিরেকশন যাচ্ছে, মানে এইটা যাচ্ছে ওয়াই বরাবর, হ্যাঁ। আর এই বরাবর জেড উঠতেছে, হ্যাঁ। এইটা ধরো এখান থেকে এটা হচ্ছে জেড, তো তাহলে এইটাও জেড হবে যেহেতু প্যারালাল ভেক্টর, হ্যাঁ, সেই জন্য। তাহলে এইটা হচ্ছে এক্স, এইটা আমার ওয়াই, আর এই হাইটটা দেখতে পাচ্ছি, এই হাইটটা, এটা হচ্ছে জেড। তাহলে এক্স ওয়াই জেডে যাচ্ছে, মানে তিনটা দিক, এই একটা দিক, এই একটা দিক, এই একটা দিক, তিনটা দিক পরিবর্তন করছে, তাই এটাকে বলছি 3D, আর অন্য কিছু না, থ্রি ডাইমেনশনাল। তো থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে এক্স ওয়াই জেড, এটাকে আমি আর ভেক্টর বলছি, এটা আমার অরিজিন ও। অর্থাৎ এটাকে তোমাকে বোঝাবো কিভাবে, এই জিনিসটা বোঝাতে গেলে এই থ্রিডিটা কি আমি পরে যখন পড়বো তখন বোঝাবো, এখন এই থ্রিডিটা বোঝাচ্ছি আমাদের কিভাবে, হ্যাঁ। এই যে এইটা আমার এইটা অনুযায়ী এইটা আমার এক্স, এইটা ওয়াই, এইটা হচ্ছে আমার জেড। অর্থাৎ বস্তুটা ধরো এরকম এরকম একটা পয়েন্টে রয়েছে, এরকম এরকম ধরো একটা পয়েন্টে রয়েছে, হ্যাঁ। তাহলে আমি এই বরাবর যাচ্ছি, এই বরাবর আমি এক্স গেলাম, এর প্যারালাল এই বরাবর আমি ওয়াই গেলাম, এই পয়েন্টে, এই তলে এই পয়েন্টে এলাম, তারপর আমি এই জায়গাটাতে এই পয়েন্টে এলাম, তার মানে এক্স গেলাম, ওয়াই গেলাম, এই গেলাম জেড। তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্সটা পাচ্ছি, এই হাইটটা, এই হাইটটা, এইটাকে, এইটাই হচ্ছে সেই ও থেকে পিটা। তাহলে এটা হচ্ছে থ্রি ডাইমেনশন। যখন আমরা রেফারেন্স ফ্রেম পড়বো তখন আমি এগুলো আবারও বলবো, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য জিনিসটা আমি বলে দিলাম, কিছুই না, হ্যাঁ। তো এর ক্ষেত্রেও আটটা বের করা যায়। এর ক্ষেত্রে ওপিটা, পজিশনাল ভেক্টরটা আসবে তোমার কি আসবে না, আন্ডার রুট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা কিন্তু মান এগুলো, হ্যাঁ, ডিরেকশনটা ও থেকে পি বরাবর। এগুলো ইউনিট ভেক্টর দেখবো। আচ্ছা, এবার আমি আসছি ইউনিট ভেক্টর, যেটা আমি মিসিং করে গেছি। এই গেল পজিশনাল ভেক্টর। এবার আসছি 7 নম্বর বানাচ্ছি, ভুলে গেলাম 7, বলছি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর এটা দারুণ কনসেপ্ট, এটা জানতে হবে আমাদের যে ইউনিট ভেক্টর জিনিসটা কি। যদি কোনো ভেক্টরের ম্যাগনিটিউড ইউনিটি হয়ে যায় তাহলে সেটাকে আমরা ইউনিট ভেক্টর বলবো, হ্যাঁ। তাহলে ম্যাগনিটিউড of a vector unity, magnitude or numerical value क्या बोल रहे, magnitude of vector unity is called unit vector, unit vector। আচ্ছা, এটাকে ডিনোট করব কিভাবে, এটা তো ডেফিনেশন হলো স্যার, ডিনোট করব কিভাবে না, এটাকে ডিনোট করা হয় যে চার ইউনিট ভেক্টর বের করব তার মাথায় একটা ক্যাপ দিয়ে দেবো। পি যদি একটা ভেক্টর হয় তার যদি ইউনিট ভেক্টর বের করবো তার মাথায় একটা ক্যাপ দেবো। এটাকে কি বলবো, এটাকে বলবো ক্যাপ, সিএপি ক্যাপ। এই যে মাথায় এটা এভাবে দিলাম এটাকে বলবো ক্যাপ। আচ্ছা, এটাকে লিখবো কিভাবে, এরও একটা ডেফিনেশন আছে। ধরো পি যদি একটা ভেক্টর হয়, পি যদি একটা ভেক্টর হয়, তার যদি ম্যাগনিটিউড পি হয় তাহলে তার সঙ্গে আমি একটা ডিরেকশন দেব, সেটাকে দিলাম এন ক্যাপ। এটাকে আমি পিক আপও দিতে পারতাম, বাট
একটা জেনারেল ক্যাপ হিসেবে আমরা এন ইউজ করি, তাই এটাকে আমি এন ক্যাপ দিলাম। তাহলে এই এন ক্যাপটা হচ্ছে পি ভেক্টরের ইউনিট ভেক্টর বোঝাচ্ছে, এটা ডিরেকশনটা বোঝাচ্ছে, কারণ এর ম্যাগনিটিউডটা 1। আচ্ছা, এটাকে লিখবো কিভাবে? এখানে মাল্টিপ্লিকেশন হিসেবে আছে, তাহলে আমার এখান থেকে এন ক্যাপটা আসছে, দেখো আমার পি ভেক্টরকে পি ভেক্টরের মান দিয়ে আমি কি করছি, ভাগ করছি। এইটা হচ্ছে আমার ইউনিট ভেক্টর, ঠিক আছে? এইটা হলো আমার ইউনিট ভেক্টর। এর ডেফিনেশনটা তাহলে লেখা যায় কিভাবে? ডেফিনেশনটা লেখা যায় দেখো, তাহলে এটা ইউনিট ভেক্টরটা আমরা কিভাবে লিখবো? এখানে লিখছি ইউনিট ভেক্টর, এটা এন ক্যাপ ইউনিট ভেক্টর, এটাকে লিখবো ভেক্টর, আর যে লিখবো magnitude of that vector, মানে যে ভেক্টরে ইউনিট ভেক্টর বের করবো সেই ভেক্টরটাকে উপরে লিখবো আর নিচে লিখবো তার ম্যাগনিটিউড। এটাই হচ্ছে এই যে আমরা রিপ্রেজেন্টেশন করছি, সেটা হচ্ছে এটা ভাষায় প্রকাশ করলাম, কিছুই না। তাহলে এইটা হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টরটা কি দাঁড়াচ্ছে? দ্য ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ইউনিটি হলে পরে সেটা ইউনিট ভেক্টর হয়, সেটা বোঝাচ্ছে। আচ্ছা, এইবার কতগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে, যে আমরা যে একটু আগে 2D 3D এগুলো পড়লাম, তাহলে সেই ডিরেকশন বরাবর কতগুলো স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর রয়েছে। এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি জেড অ্যাক্সিস হয়, কোনো ব্যাপার না, আমি এক্স ওয়াই জেড ঘুরিয়ে লিখতে পারি। তাহলে এর বরাবর যে ইউনিট ভেক্টরটা থাকে সেটাকে আমরা আই ক্যাপ দিয়ে ডিনোট করি, ওয়াই বরাবর যে ইউনিট ক্যাপ থাকে সেটাকে আমরা জে ক্যাপ দিয়ে ডিনোট করি, আর জেড বরাবর যে ইউনিট ভেক্টরটা থাকে সেগুলোকে আমরা কে ক্যাপ দিয়ে ডিনোট করি। তাহলে একদম আমি কি লিখলাম না, আমার ইউনিট ভেক্টরস সেটা এক্স এর দিকে আমার থাকছে আই ক্যাপ, ওয়াই এর দিকে থাকছে জে ক্যাপ, আর জেড এর দিকে থাকছে কে ক্যাপ। এগুলোকে মনে রাখতে হবে তোমাদেরকে। হ্যাঁ, যতগুলো জায়গায় আমরা ভেক্টরস পড়বো বা আরো যখন আমাদের ইকুয়েশন আসবে তখন কিন্তু এই স্ট্যান্ডার্ড জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এদের প্রপার্টি রয়েছে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। আজকে আমি ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টে যাব না, আজকে আমি এখানেই থামবো। সো পরের দিন আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট দেখবো, ভেক্টরের ক্রস প্রোডাক্ট দেখবো এবং আরো ফার্দার দেখবো, ঠিক আছে? আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানিও, তোমরা অবশ্যই ফিডব্যাক দেবে যে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, বা কোথাও আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। তোমরা ফিডব্যাক দিলে সেই হিসেবে আমি তাহলে নিজেকে তৈরি করার চেষ্টা করব, যতটা সহজভাবে এই চ্যাপ্টারটা বোঝানোর আমি চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।